হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। আমি রঞ্জিত বর্মন। আজকে ডিসকাশন করব আমরা আরআরবি এনটিপিসি 2021 সালে প্রিভিয়াস ইয়ারে 2021 সালে যে 133টা শিফটে কোয়েশ্চেন হয়েছিল তার 40টা করে জিএস পেপারে যে কোয়েশ্চেন্সগুলো সেগুলো আমরা আলোচনা করছি এক এক করে। এটা হচ্ছে সেট নাম্বার বা শিফট নাম্বার যাই বলো না কারণ 19। এর আগে 18টা শিফট আমি ডিসকাশন করেছি, অ্যানালিসিস করেছি ডিটেলড, এবং তার পিডিএফও আমি দিয়ে দিয়েছি আমার টেলিগ্রাম বক্সে, টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। নিচে টেলিগ্রাম এবং হচ্ছে এই প্লেলিস্টের লিংক দেওয়া আছে, ওখান থেকে এই দুটো জিনিসই তোমরা নিতে পারো। ঠিক আছে? তো আগামী 2024-এর যে আরআরবি এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডির যে এক্সামগুলো হচ্ছে তার জন্য এই কোয়েশ্চেন্সগুলো তোমাকে ভীষণ পরিমাণে হেল্প করবে। তার কারণ বাংলা এবং ইংরেজিতে মিলিয়ে আমি টোটাল 5,000টা কোয়েশ্চেন্স আমরা ডিসকাশন করবো, প্রায় 5,000 প্লাস কোয়েশ্চেন্স। আর এই কোয়েশ্চেন্সগুলোই কিন্তু তোমাকে পরীক্ষায় সবার থেকে এগিয়ে রাখবে। তার কারণ রেলওয়ে কি ধরনের কোয়েশ্চেন্স করে সেগুলো তুমি কোথায় জানবে, কোন বই পড়লে জানবে? এই প্রিভিয়াস ইয়ার করলে জানবে। তাই যদি চ্যানেলে প্রথম হও, চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নেবে যাতে টাইম টু টাইম আরআরবি এনটিপিসির তোমার প্রিপারেশন হতে থাকে। তো প্রথম প্রশ্ন কি বলছে? বলছে বাইচুং ভুটিয়া, নাম শুনেছি প্রত্যেকে আমরা। এই বাইচুং ভুটিয়া প্রথম ভারতীয় স্পোর্টস পার্সন যিনি কি করেছিলেন না, অলিম্পিকে যে টর্চ নিতে লাগে না, অলিম্পিকে যে টর্চ নিতে লাগে সেই টর্চ নেওয়ার জন্য রিফিউজ করেছিল। ঠিক আছে? সে নাকচ করেছিল যে টর্চ বহন করবে না। তার কারণ কি, কেন তিনি রিফিউজ করেছিলেন? তিনি রিফিউজ করেছিলেন চিলড্রেন আর নট প্রোভাইডেড ট্রেনিং ফেসিলিটি টু স্পোর্টস, মানে হচ্ছে বাচ্চাদের স্পোর্টসের জন্য সঠিকভাবে ট্রেনিং দেওয়া হয় না সেই কারণে, নাকি ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওয়েমেনদের বিরুদ্ধে ডিসক্রিমিনেশন হচ্ছে, বৈষম্য হচ্ছে সেই জন্য, নাকি টিবেট ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের জন্য, টিবেট মানে হচ্ছে তোমার তিব্বতের স্বাধীনতা আন্দোলনের সমর্থন করে তিনি এটাকে বর্জন করেছিলেন, নাকি মোর ফান্ড ফর ইন্ডিয়ান স্পোর্টস, ভারতীয় স্পোর্টসের জন্য আরো বেশি ফান্ড দরকার সেই কারণে তিনি এই প্রতিবাদটা করেছিলেন। তো অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি, তিব্বতের তোমার স্বাধীনতার কারণে, যারা তিব্বতের স্বাধীনতার জন্য আন্দোলন করছে সেই আন্দোলনকে সমর্থন করে তিনি টর্চ নিতে অস্বীকার করেছিল। আমরা জানি তিব্বতকে জোর জবরদস্তি করে 1959-এর পর থেকে ক্যাপচার করে রেখে দিয়েছে চায়না। ঠিক আছে? আচ্ছা, আর এই যে তিনি যেই অলিম্পিকে এটা প্রতিবাদটা জানিয়েছিলেন সেটা হয়েছিল 2008 বেজিং অলিম্পিকে। বেজিং। তাহলে বুঝতেই পারছো যে কেন তিনি এইটা করেছিলেন, কাকে প্রতিবাদ করেছিলেন। 2 নম্বর প্রশ্ন বলছে কি, বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এর মধ্যে কোনটা আন্তর্জাতিক স্তরের সংস্থা নয়? আমরা যদি নামগুলো একটু ভালো করে দেখি, বলছে বিশ্ব পর্যটন, আগে এটাকে ক্যান্সেল আউট করি। ঠিক আছে? বলছে ইউরোপীয় ইউনিয়ন, ক্যান্সেল আউট করো। পরে থাকলে দুটোর মধ্যে বলছে প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা নাকি অর্থনৈতিক সহযোগিতা উন্নয়ন সংস্থা। যদি না বুঝি ইংরেজিটা দেখি একটুখানি, তোমাদের পরীক্ষার হলো তাই থাকবে, না বুঝলে ইংরেজি বাংলা দুটোই দেখতে পারো। বলছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। একটু কনফিউশন ব্যাপার, এ হবে না বি হবে, এ হবে না বি হবে। ভালো করে যদি দেখি, এটা ডিআরডিও না, ডিআরডিও। তাহলে ডিআরডিও কাদের? ডিআরডিও ইন্ডিয়ার, তাহলে এইটা তো ভারতীয়, আমাদের দেশীয়, এটারও ইন্টারন্যাশনাল নয়। আর নট বলেছে, তো আনসার ইজ অপশন নাম্বার এ। ঠিক আছে? আর ডিআরডিও ফাউন্ড হচ্ছে কোন বছর? 1958 সালে, 1958-এ। ঠিক আছে? তো খেয়াল রাখবে, ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ। পরের 3 নম্বর বলছে যে হু ফর্মুলেটেড দ্য পিপলস প্ল্যান, এটা হচ্ছে ইকোনমিক একটা প্ল্যান, অর্থনৈতিক দিক থেকে একটা পরিকল্পনার জন্য স্বাধীনতার প্রাককালে পিপলস প্ল্যান, যে ভারতবর্ষকে অর্থনৈতিক দিক থেকে কিভাবে প্ল্যানিং করে এগিয়ে নেওয়া যেতে পারে। তো এই পিপলস প্ল্যানটার মাস্টার মাইন্ড কে নিয়ে এসেছিল? এটা জয়প্রকাশ নারায়ণ, সর্দার বল্লভভাই প্যাটেল নাকি সিডি দেশমুখ? তার আনসার ইজ অপশন নাম্বার বি, এম এন রয়। এম এন রয় হচ্ছে মানবেন্দ্রনাথ রয়, আর এনার মস্তিষ্ক প্রসূতই প্রথম তিনি গণপরিষদের কথা বলেছিলেন। এই এম এন রয়, গণপরিষদ, গণপরিষদ মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা তিনি বলেছিলেন 1934 সালে প্রথম। ঠিক আছে? আর এম এন রয়কে বলা হয় হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি। ঠিক আছে? জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক নামে পরিচিত। আমি আগেও বলেছি, আবার বলছি, জয়প্রকাশ নারায়ণের একটি মুভমেন্ট ছিল, মুভমেন্ট হচ্ছে টোটাল রেভলিউশন। টোটাল রেভলিউশন কেন ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট এই কারণে, টোটাল রেভলিউশনটা ছিল ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে। ঠিক আছে? সর্দার, এই নামকরণটা কে করেছিল? সর্দার নামকরণ করেছিল হচ্ছে গান্ধীজি অথবা বারদৌলির নারীরা। বল্লভভাই প্যাটেল প্রথম উপপ্রধানমন্ত্রী ভারতবর্ষের, বা প্রথম হোম মিনিস্টার। খেয়াল রাখবে। সিডি দেশমুখ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটি কথা। সিডি দেশমুখ হচ্ছে প্রথম দেশীয়, ভারতীয় বলতে পারো, ভারতীয় গভর্নর। কোথাকার গভর্নর? আরবিআই। ঠিক আছে? সিডি দেশমুখ।
পরবর্তী 4 নম্বর কোয়েশ্চেন বলছে 1998 1998 সালে নিউক্লিয়ার এক্সপ্লোসিভ ডিভাইস ওয়্যার টেস্টেড ইন ইন্ডিয়া। ভারতবর্ষে প্রথম পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা করা হয়েছিল, এইটা কোথায় করা হয়েছিল? আমরা জানি কোথায় করা হয়েছিল, অপশন নাম্বার ডি তে পোখরানে করা হয়েছিল। পোখরান কোথায়? রাজস্থানে। তো পোখরান 1, পোখরান 2, পোখরান 1 যেটা হয় ওটা হয় 1974 সালে ইন্দিরা গান্ধীর সময়, পোখরান 1, ওকে। আর যেটা পোখরান 2 যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে তোমার পোখরান 2টা হয়েছিল তোমার 1998 এ। তো দুটো পোখরান টেস্ট হয়েছিল, দুটোই নিউক্লিয়ারে। আর প্রথমটা হচ্ছিল ইন্দিরা গান্ধীর সময়, পরেরটা হয়েছিল হচ্ছে এপিজে আব্দুল কালামের সময়, ঠিক আছে। আচ্ছা বেশ। ব্যাঙ্গালোরের ইসরোর হেডকোয়ার্টার, ইসরোর হেডকোয়ার্টার আমরা জানি 1969 এ তৈরি হয়েছিল ইসরো। শ্রীহরিকোটা কি? শ্রীহরিকোটা হচ্ছে একটি রকেট লঞ্চিং স্টেশন, যেটি হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশে রয়েছে। এটাকে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার বলা হয় ইসরোকে, এই হরিকোটাকে। তারপরে থুমপা নয়, এটা থুমবা, থুমবা। থুমবা হচ্ছে তোমার TERLS, মানে থুমবা ইকুয়েটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন। তার মানে এটা একটা লঞ্চিং প্যাড, আর এখান থেকে ভারতবর্ষের প্রথম স্যাটেলাইট তোমার রকেট লঞ্চ করা হয়েছিল 1963 তে, ঠিক আছে। খেয়াল রাখবে থুমবা থেকে, কিন্তু কেরালাতে অবস্থিত, তিরুবনন্তপুরম কাছে। আর ওটাকেই, এই থুমবাকেই বলা হয় বিক্রম সারাভাই স্পেস সেন্টার, বিক্রম সারাভাই স্পেস সেন্টার। 5, কোন বিখ্যাত ব্যক্তিকে ডু অর ডাই স্লোগান দিতে মানে কে বলেছিল ডু অর ডাই? এর থেকে সোজা প্রশ্ন মনে তার হয় না। কে বলেছিল? মহাত্মা গান্ধী। 1942 তে 8 আগস্ট ছিল হচ্ছে সেই আন্দোলন, ঠিক আছে। কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড় আন্দোলনের সময় তিনি এই কথাটি বলেছিলেন, ঠিক আছে। আচ্ছা, উম, পরবর্তী প্রশ্ন বলবো। আচ্ছা, ভারত ছাড়ো আন্দোলনের যে সিদ্ধান্তটা, এটা নেওয়া হয়েছিল ওয়ার্ধা অধিবেশনে কংগ্রেসের, এটা কোশ্চেন আসে, ওয়ার্ধা সেশন, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন। 6 নম্বর কোয়েশ্চেন বলছে ড্যাশ ইজ ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টর রেসপন্সিবল ফর দ্য ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন মানে কি? মানে অরণ্য বিচ্ছেদ, অরণ্য ছেদের প্রধান দায়ী কে? ড্রট, হ্যাঁ, খরা হতে পারে, সাইক্লোন হতে পারে, ইরাপশন অফ দ্য ভলক্যানো, এই তিনটেই হতে পারে, এগ্রিকালচার। তো অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অপশন নাম্বার ডি, একদম আকাশ থেকে বললে তো, ট্রিকি কোয়েশ্চেন ছিল এটা। অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কৃষিকাজের জন্য বনভূমি ক্ষতিগ্রস্ত হয়, যেমন পাঞ্জাবে, ওখানে প্রায় তোমার বনভূমি নেই, ওখানে বনভূমি নেই পাঞ্জাব হরিয়ানা, তার কারণ ম্যাক্সিমাম এরিয়াতেই হচ্ছে তোমার জনবসতি গড়ে রয়েছে, ঘন জনবসতি, এবং বাদবাকি ল্যান্ডে রয়েছে কৃষিকাজ করা হয়। তো ফরেস্ট প্রায় নেই ওই দুটো অঞ্চলে, ঠিক আছে। তো এটা কে বলছে? এই নীতিটা দিচ্ছে হচ্ছে FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার রোমে রয়েছে, রোমে। তারা বলছে পৃথিবীতে 80%, 80 তো, 80% ডিফরেস্টেশনের কারণ হচ্ছে এগ্রিকালচার বা কৃষি, ঠিক আছে। তো বুঝতে পারছো কত কি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন বলছে 7 নম্বর, বলছে নিচের কোনটি ভারতের স্থানীয় সরকারের অংশ নয়? বলছে স্থানীয় সরকার মানে লোকাল গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট মানে হচ্ছে পঞ্চায়েতের কথা বলছে। পঞ্চায়েতে আমরা জানি তিন ত্রিস্তরীয় পঞ্চায়েত, থ্রি টায়ার মধ্যে জেলা পরিষদ পড়ে, তারপরে নগরপালিকা পড়ে, তারপরে হচ্ছে তোমার গ্রাম পঞ্চায়েত পড়ে। অ্যাকচুয়ালি হচ্ছে দেখো, লোকাল পঞ্চায়েত এখানে থ্রি টায়ারটা চাইনি, থ্রি টায়ার চাইলে নগরপালিকাটা দিত না। নগরপালিকা মানে হচ্ছে তোমার পৌরসভা, আর হচ্ছে তোমার পঞ্চায়েত। পঞ্চায়েত যেটা, সেটা হচ্ছে তোমার গ্রামের অঞ্চলে পড়ে, আর যেটা হচ্ছে তোমার মিউনিসিপ্যালিটি, সেটা হচ্ছে তোমার নগরপালিকার মধ্যে পড়ে। আর এই দুটোকে কম্বাইন করে আমরা লোকাল গভর্নমেন্ট বলি, ঠিক আছে। আচ্ছা, যেটা পঞ্চায়েত তার হচ্ছে তিনটে টায়ার, একটা হচ্ছে জেলা পরিষদ, একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, আর যেটা হচ্ছে তোমার সব থেকে বড় ডিস্ট্রিক্ট লেভেলে, সেটা হচ্ছে হচ্ছে মানে মানে এটাই তো তোমার জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট লেভেল এটা জেলা পরিষদ সব থেকে বড়। আর সব থেকে স্মল হচ্ছে তোমার গ্রাম পঞ্চায়েত, আর মিডিলটা যেটা ব্লক লেভেলে রয়েছে সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি, মিডিলটা ব্লক লেভেলে। নগরপালিকা মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ে। তো অপশন নাম্বার সি পড়েন, ডেভেলপমেন্ট অথরিটি, এটা নেই, ঠিক আছে। পঞ্চায়েতে যেটা হয়েছিল অ্যামেন্ডমেন্ট নাম্বার মনে রাখবে, পঞ্চায়েত হয়েছিল অ্যামেন্ডমেন্ট নাম্বার 73তম অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী 1992, ঠিক আছে। আর তোমার মিউনিসিপ্যালিটি করা হয়েছিল 74তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 74তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1992, ঠিক আছে। আর পঞ্চায়েত ইমপ্লিমেন্ট করা হয়েছিল 1993 সালে, পরের বছর 24শে এপ্রিল। এই কারণে 24শে এপ্রিল দিনটিকে বলা হয় হচ্ছে পঞ্চায়েত দিবস, পঞ্চায়েত ডে, পঞ্চায়েত দিবস, ঠিক আছে। আচ্ছা বেশ, সেখান থেকে আর তেমন কিছু নেই, আছে তো অনেক কিছুই। আর যদি বলতে হয় তাহলে পঞ্চায়েতে তোমার 29টা সাবজেক্ট রয়েছে, যার উপরে ওরা কাজকর্ম করে থাকে, আর 18টা সাবজেক্ট রয়েছে হচ্ছে তোমার মিউনিসিপ্যালিটিতে, ঠিক আছে।
পরের প্রশ্ন 8 নম্বর বলছে নিম্নলিখিত কম্পিউটারের হার্ডওয়্যারের উপাদান নয়। কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে পড়ে না প্রিন্টার, কিবোর্ড, স্মৃতি নাকি মাউস। প্রিন্টার পরে, কিবোর্ড পরে, মাউস পরে, স্মৃতি মানে কি মেমোরি তো মেমোরি কার্ডের মধ্যে আমরা সেভ করে রাখি, ওইটার মধ্যে পড়ে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। পরের প্রশ্ন বলবো। নেক্সট কোয়েশ্চেন বলছে কুনা ইজ আ কারেন্সি অফ দ্য হুইচ ফলোইং কান্ট্রি। কুনা তার মানে কারেন্সি দিয়ে কোয়েশ্চেন আসছে। কুনা কোন দেশের কারেন্সি? কেনিয়া, ক্রোয়েশিয়া, ইউনাইটেড আরব এমিরেটস নাকি সুদান? উত্তর হবে ইউরোপের একটি ছোট দেশ রয়েছে পূর্ব ইউরোপের, ক্রোয়েশিয়া। তো ক্রোয়েশিয়া হচ্ছে তাদের কারেন্সির নাম হচ্ছে ক্রোনা। ঠিক আছে, বা ক্রুনা, ক্রোনা বলছে, কুনা সরি, কুনা কুনা। ক্রোয়েশিয়ার ক্যাপিটাল হচ্ছে জাগরেব। ঠিক আছে, জাগরেব হচ্ছে ক্রোয়েশিয়ার ক্যাপিটাল। পরবর্তী প্রশ্ন বলছে ভারতের পার্লামেন্টের যে কোনো একটি কক্ষকে তলব করার এবং হচ্ছে স্থগিত করার ক্ষমতা কে উপভোগ করে? ঠিক আছে, মানে হচ্ছে কি সামন করা মানে ডাকা এবং প্রয়োগ করা, স্থগিত রাখার এই ক্ষমতা কাদের? না হচ্ছে তোমার পার্লামেন্টের যে কোনো কক্ষকে, রাজ্যসভা এবং লোকসভাকে। এই ক্ষমতাটা কার রয়েছে? প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ভাইস প্রেসিডেন্ট নাকি হচ্ছে চিফ ইলেকশন কমিশনার? অপশন নাম্বার এ একেবারে সঠিক উত্তর, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা রাষ্ট্রপতি, তার কাছেই ক্ষমতা রয়েছে পার্লামেন্টের অধিবেশন ডাকা এবং হচ্ছে স্থগিত রাখা। ঠিক আছে, আচ্ছা। প্রথম যেই পার্লামেন্টের যে ইটা হয় তোমার অধিবেশনটা হয় সেটা রাষ্ট্রপতি আহ্বান করে। ঠিক আছে, যা কাজ হয় ভারতবর্ষের সবকিছু রাষ্ট্রপতির নামেই হয়। আর একটা প্রশ্ন দেবে, পার্লামেন্ট কনসিস্ট অফ, পার্লামেন্ট কি কি দিয়ে তৈরি? পার্লামেন্ট তৈরি হচ্ছে তিনটে অঙ্গ, একটা হচ্ছে লোকসভা, দেন হচ্ছে রাজ্যসভা, দুটো কক্ষ এবং হচ্ছে প্রেসিডেন্ট, এই তিনজনকে নিয়ে আমাদের পার্লামেন্ট তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা। পরবর্তী প্রশ্ন। ঠিক আছে, তাহলে উত্তর কি হলো? রাষ্ট্রপতি। ওকে, চলো পরের প্রশ্ন যাই। 11 নম্বর কোয়েশ্চেন বলছে, আমরা 40টা কোয়েশ্চেন করবো, ফার্স্ট করার চেষ্টা করছি। বলছে দ্য অ্যাকচুয়াল রিজন কনসিডার টু বিহাইন্ড দ্য পার্টিশন অফ বেঙ্গল। বেঙ্গলের যে পার্টিশন হয়েছিল কার্জনের দ্বারা, এই বঙ্গভঙ্গের প্রকৃত কারণ চাইছে, অ্যাকচুয়াল রিজন। ঠিক আছে, এই যে প্রকৃত কারণটা কি? প্রকৃত কারণ হবে বাঙালিরা ইংরেজি পোশাক ও খাবারের বিরোধিতা করেছিল। এটা কি হতে পারে? একেবারেই নয়, ছেলে মানুষই প্রশ্ন। ব্রিটিশদের বিভক্ত করুন এবং হচ্ছে শাসন করুন নীতি, মানে এটা বাংলাটা কেমন উল্টোপাল্টা হয়ে গেল। ইংরেজিটা বলছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি। আমরা জানি প্রত্যেকে ডিভাইড অ্যান্ড রুল। ব্রিটিশরা চেয়েছিল যে ভারতীয়দের বিভক্ত করে দাও, তারপর হচ্ছে তাদের মধ্যে শাসন করার চেষ্টা করো। সকল মুক্তিযোদ্ধা ছিল বাংলার এবং হচ্ছে যত মুক্তিযোদ্ধা ছিল এরা হচ্ছে বাংলা থেকেই বিলং করতো, সেই কারণে বাংলাকে বিভাজন করা হয়েছিল। নাকি অপশন নাম্বার ডি বলছে যে শিক্ষা কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছিল ভারতবর্ষ, একটি এমার্জ হয়েছিল এডুকেশন সেন্টার হিসেবে সেই সময়, সেই কারণে বাংলাকে বিভাজিত করা খুব দরকার পড়ে গেছিল ব্রিটিশদের। তো কোনটা অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হচ্ছে তোমাদের? অপশন নাম্বার বি অ্যাপ্রোপ্রিয়েট না, ডিভাইড অ্যান্ড রুল পলিসি। তার মানে বাংলা থেকে, হ্যাঁ এইটা একটা কারণ হতেই পারে যে মুক্তিযোদ্ধারা বাংলা থেকেই ছিল, কিন্তু সকল নয়, ম্যাক্সিমাম ছিল। ঠিক আছে, সব থেকে বেশি ছিল। আহ বাকি অন্যান্য জায়গা থেকেও ছিল, তো বাংলার প্রতিবাদটা বেশি হচ্ছিল, তাই হচ্ছে বাংলাকে যদি সঠিকভাবে রুল করতে হতো, বাংলার পুরো অঞ্চলটাকে যদি হিন্দু মুসলিমের এতে যদি বিভাজন করে দিই, তাহলে এদের মধ্যেই একটা ঐক্যবদ্ধতাটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা রুল সুবিধা মতন করতে পারবো, সেই কারণে ডিভাইড অ্যান্ড রুল পলিসি খেলেছিল। এবং হচ্ছে 1905 সাল এই সময় কার্জন বঙ্গভঙ্গ করে দেয়। ঠিক আছে, আচ্ছা। পরবর্তী প্রশ্ন কি বলছে? বলছে দ্য স্টাডি অফ বার্ডস ইজ কল্ড, স্টাডি অফ বার্ড মানে পাখি নিয়ে অধ্যয়নকে বলা হয় হচ্ছে তোমার অর্নিথোলজি। অপশন নাম্বার পক্ষীবিদ্যা। অপশন নাম্বার এইটাই মনে রাখবে, বাংলাটা মনে রাখবে না, অর্নিথোলজিটাই মনে রাখবে। তার কারণ এটা তো তোমার ইংরেজি স্টাডি, তো এটা স্টাডি বাংলায় হোক ইংরেজিতে হোক যেখানে হোক কোশ্চেনটা এটাই আসবে যে অর্নিথোলজি কোন স্টাডিকে বলা হয়? পাখি নিয়ে বিশেষজ্ঞ। ভারতের একজন বিখ্যাত পাখি বিশেষজ্ঞ হচ্ছেন তোমার, মনে রাখবে, সেলিম আলী। তিনি হচ্ছেন ভারতের পাখি বিশেষজ্ঞ। আর সেলিম আলী ন্যাশনাল পার্ক রয়েছে হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে, মনে রাখবে। ঠিক আছে, আর হচ্ছে তোমার সেলিম আলী বার্ড স্যাংচুরি মানে পাখিরালয়টা রয়েছে হচ্ছে গোয়াতে। ঠিক আছে, এই দুটো জিনিস খেয়াল রেখে দিও। পরবর্তী প্রশ্ন হচ্ছে 13 নম্বর, দ্য ইন প্রধানমন্ত্রী গ্রামীণ দিশা প্রোগ্রাম, দিশা স্ট্যান্ড ফর। বলছে প্রধানমন্ত্রী গ্রামীণ দিশা প্রোগ্রাম, এই যে দিশা, এই পুরো কথাটা পুরো নাম কি? তো আনসার কি হবে 13 নম্বরে? 13 নম্বরের বি আনসার, ডিজিটাল ডিজিটাল সাক্ষরতা অভিযান, মানে সাক্ষরতা বাংলায় বলে ডিজিটাল সাক্ষরতা অভিযান। ঠিক আছে, অপশন নাম্বার বি সঠিক হবে। খেয়াল রাখবে স্কিম থেকে কোশ্চেন আসছে, স্টার মার্ক। ওকে, পরবর্তী প্রশ্ন, নেক্সট কোশ্চেন আমরা 14 নম্বর বলবো। বলছে নিয়ার সাইটনেস, না জানি আমি কতবার করিয়েছি এই কোশ্চেনটা, কতবার। বলছে হিউম্যান বিংস এর যে আই হয়, চোখ হয়, সেই চোখে এক ধরনের রোগ দেখা যায় যেটাকে আমরা নিকট দৃষ্টিকে বলি, মানে নিয়ার সাইটনেস। এইটা কি অ্যাকচুয়ালি, এটার আদার্স নাম কি, বা সাইন্টিফিক আমরা কি বলবো? ক্যাটারাক্ট বলবো, মায়োপিয়া বলবো, প্রেসবায়োপিয়া নাকি হাইপারমেট্রোপিয়া? আনসার ইজ অপশন নাম্বার বি। নিয়ার সাইটনেস মানে হচ্ছে কাছেরটা সে দেখতে পারে, দূরেরটা দেখতে পারে না, তাই হচ্ছে তারা মায়োপিয়া। আর এই ক্ষেত্রে তাকে কনকেভ লেন্স দেওয়া হয়। কনকেভ মানে হচ্ছে অবতল লেন্স
লেন্স দেওয়া হয়, ঠিক আছে। আর এটা ঠিক উল্টো হচ্ছে হাইপারমেট্রোপিয়া, মানে হচ্ছে তোমার দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি, মানে দূরেরটা দেখতে পারে, সে আবার কাছেরটা দেখতে পারে না, ঠিক আছে। হাইপারমেট্রোপিয়াকে বলা হচ্ছে তোমার ফার সাইটনেস বা লং সাইটনেস, ফার সাইটনেস, ঠিক আছে। তো ফার সাইটনেস হাইপারমেট্রোপিয়া এই ক্ষেত্রে দেওয়া হবে তাহলে কি কনভেক্স, কনভেক্স বা উত্তল লেন্স, ঠিক আছে, খেয়াল রেখে দিও। প্রেস বায়োপিয়া, বায়ো বায়ো মানে কি দুই, দুই মানে ওনার হচ্ছে মায়োপিয়াও রয়েছে এবং হচ্ছে হাইপারমেট্রোপিয়া রয়েছে, না কাছেটা দেখতে পারে না দূরেটা দেখে কোনোটাই দেখতে পারে না, তার মানে হচ্ছে বায়োপিয়া, দুই ধরনের রোগী রয়েছে, সেই জন্য তাকে লেন্সটাও বাই দেবে, দুটো যাতে কারেক্ট হয়, সেই জন্য মনে রাখবে কি প্রেস বায়োপিয়া যেই এটা সেটা হচ্ছে তোমার বায়োফোকাল লেন্স, বায়োফোকাল, ঠিক আছে। বায়োফোকাল মানে কি দুই দিকেই ফোকাস করবে সেই লেন্স দরকার, ঠিক আছে। ক্যাটারেক্ট হচ্ছে চোখেরই একটি রোগ, ঠিক আছে, ক্যাটারেক্ট ছানি হয় ক্যাটারেক্টের মাধ্যমে। পরের কোশ্চেন বলছে যে বিখ্যাত হর্নবিল ফেস্টিভ্যাল কোথায় হয়? আমরা ছোট্ট থেকে পড়ে এসেছি হর্নবিল ফেস্টিভ্যাল নাগাল্যান্ডে হয়, নাগাল্যান্ডে হয়। ওই 10 দিনের একটি প্রোগ্রাম, 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত হয় হচ্ছে হর্নবিল। আর আসামে একটা প্রোগ্রাম হয়, এটা হচ্ছে তোমার হর্নবিল, তো আসামেরটা হয় হচ্ছে জনবিল, জনবিল ফেস্টিভ্যাল, ঠিক আছে। এইখানে এই ফেস্টিভ্যালটা হয় কোথায়? আসামে। আর এর স্পেশালিটি কি? আসামে হয় এটা, এটা হচ্ছে তোমার, তোমার হচ্ছে বার্টার মানে বিনিময় প্রথার উপরে হয়, বিনিময় প্রথা, ঠিক আছে। বিনিময় প্রথা এখনো চলে এই ফেস্টিভ্যালটার মধ্যে, এটাই হচ্ছে তার স্পেশালিটি। 19 নম্বর বলছে দ্য রেড ফোর্ট অফ আগ্রা ওয়াজ ফাউন্ডেড বাই মুঘল এম্পারার, মানে দিল্লির লাল বন্দর নয়, লাল কেল্লা কে স্থাপন করেছে? লাল কেল্লা স্থাপন করেছে কোন মুঘল সম্রাট? জাহাঙ্গীর, শাহজাহান, বাহাদুর শাহ জাফর নাকি আকবর? 16 নম্বর কোয়েশ্চেন, কি হবে আনসার? অপশন নাম্বার ডি ইজ এ কারেক্ট আনসার, আকবর স্থাপন করেছে দিল্লির আগ্রার, সরি আগ্রার লাল কেল্লা, ঠিক আছে। আচ্ছা কত সালে হয় এটা? এটা 1565, 1565 স্থাপিত হয়, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, পরবর্তী প্রশ্ন বলছে হুইচ আউট অফ দ্য ফলোইং সিটিজ ডাজ নট পার্ট অফ দ্য ট্যুরিস্ট সার্কিট গোল্ডেন ট্রায়াঙ্গেল, মানে হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল একটি হচ্ছে পর্যটন সার্কিট, পর্যটন এর মধ্যে পড়ে, ঠিক আছে, সার্কিটের মধ্যে পড়ে। এর মধ্যে কোন শহরটা নেই? ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ হবে, ত্রিভুজের মধ্যে তিনটে শহর আছে, একটা হচ্ছে দিল্লি, তারপরে আগ্রা, আর এদিকে হচ্ছে তোমার জয়পুর, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের মতন হলো, তো এইটাকে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গেল নর্থ ইন্ডিয়ার। তো এর মধ্যে পড়ে না হচ্ছে লখনৌ, অপশন নাম্বার এ, লখনৌ পড়ে না, তাহলে আগ্রা, দিল্লি এন্ড জয়পুরের মধ্যে পড়ে হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গল। আর যদি বলা হয় গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল, তাহলে চারটে শহরকে, কোয়াড্রিল্যাটারাল চারটে শহরকে যুক্ত করে সড়কপথ দ্বারা, দিল্লি, মুম্বাই, চেন্নাই এন্ড হচ্ছে কলকাতা, চারটে শহরের মধ্যে এই যে ট্রায়াঙ্গল কোয়াড্রিল্যাটারালটা তৈরি হলো চতুর্ভুজ, এটা হচ্ছে সোনালী চতুর্ভুজ, আর এটা হচ্ছে তোমার সোনালী ট্রায়াঙ্গেল, ঠিক আছে, ত্রিভুজ। পরবর্তী খেয়াল রাখবে কিন্তু এই জিনিসগুলো। নেক্সট, চলো পরবর্তী প্রশ্ন বলছে দ্য টেস্ট অফ মাই লাইফ এই বইটা কার লেখা? টেস্ট অফ মাই লাইফ লেখা হচ্ছে অপশন নাম্বার সি যুবরাজ সিং, আগে চলে এসেছে সিট অপশন, যুবরাজ সিং এর লেখা হচ্ছে টেস্ট অফ মাই লাইফ। সচিন তেন্ডুলকর ইম্পর্টেন্ট বই হচ্ছে প্লেইং ইট মাই ওয়ে, প্লেইং ইট মাই ওয়ে। আর সাইনা নেহওয়াল এরকম মিলতা জুলতা নাম হচ্ছে তোমার কি, ওটা হচ্ছে প্লেইং টু উইন, প্লেইং, প্লেইং টু উইন, ঠিক আছে। আর কপিল দেব হচ্ছে স্ট্রেট ফ্রম মাই হার্ট, স্ট্রেট ফ্রম মাই হার্ট অ্যান্ড হচ্ছে মাই স্টাইল, এই দুটো বই মনে রাখবে সচিন তোমার কপিল দেবের, আর লিখছি না টাইম লাগবে। 19 নম্বর কোয়েশ্চেন বলছে যে 1916 সালে কংগ্রেস লখনৌ অধিবেশনে উভয় মধ্যপন্থী এবং চরমপন্থী, মধ্যপন্থী মানে হচ্ছে তোমার এখানে বলতে চাইছে নরমপন্থীর কথা, তো নরমপন্থী এবং চরমপন্থী নেতারা একত্রিত হয়েছিল, এতে সভাপতিত্ব কে করেছেন, ঠিক আছে। তো এক কথায় হচ্ছে লখনৌতে হয়েছে, এটাকেই লখনৌ চুক্তি বলা হয়। লখনৌ চুক্তির দুটো হিস্টোরিক ইয়ে রয়েছে, ইম্পর্টেন্স রয়েছে। একটা কি, একটা হচ্ছে লখনৌ চুক্তিতে কংগ্রেস এবং মুসলিম লীগ দুজনে একসাথে চুক্তিবদ্ধ হয়, কংগ্রেস এন্ড মুসলিম লীগ। আর 2 নম্বর হচ্ছে নরমপন্থী এবং চরমপন্থী এরা আবার পুনর্মিলন ঘটে, যারা হচ্ছে 1907 সালে সুরাট অধিবেশনে ভেঙে গেছিল, ঠিক আছে। তো এই পুরো অধিবেশনটার, হিস্টোরিক অধিবেশনটার সভাপতি করেছিলেন অম্বিকা চরণ মজুমদার, অম্বিকা চরণ মজুমদার, লখনৌ সিটিতে, উত্তরপ্রদেশে। পরের প্রশ্ন 20 নাম্বার বলছে সৌদি আরবিয়া লিডস দ্য ওয়ার্ল্ড এক্সপোর্ট 2018-19 এটা কি ছিল বলতো? কারেন্ট অ্যাফেয়ার্স, তো সুতরাং দরকার নেই, ঠিক আছে। চলো পরের প্রশ্ন যাই। 21 নম্বর কোয়েশ্চেন বলছে যে নিচের কোন পণ্ডিত শব্দটি তৈরি করেছিলেন মানে বলেছেন যে জিওগ্রাফি টার্মটা কে নিয়েছে, নিম্নলিখিত কোন ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি জিওগ্রাফি টার্মটা? প্লেটো, অ্যারিস্টটল, হেরোডোটাস নাকি হচ্ছে এরাটোস্থেনিস? তো কাকে বলা হয় ফাদার অফ জিওগ্রাফি? সেই হচ্ছে আনসার, ফাদার অফ জিওগ্রাফি বলা হয় এরাটোস্থেনিস, ঠিক আছে, এরাটোস্থেনিস, ঠিক আছে। আচ্ছা প্লেটোর একটা খুব বিখ্যাত বই আছে, আমি প্রিভিয়াস সেটেও বলেছি, বইটার নাম মনে রাখবে রিপাবলিক,
পাবলিক। আর এই বইটা আরআরবি এনটিপিসিরই কোয়েশ্চেন, সেই জন্যই বললাম। ওকে, আচ্ছা অ্যারিস্টটল তো আমি আগেও বলেছি, প্রিভিয়াস ইয়ার মানে প্রিভিয়াস সেটও বলেছি, জাস্ট 17 নম্বর নাকি 18 নম্বর সেটটাতে বলেছি যে অ্যারিস্টটলকে বলা হয় ফাদার অফ বায়োলজি, ফাদার অফ হচ্ছে তোমার জুলজি, ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স, ফাদার অফ লজিক, ঠিক আছে, এবং এমব্রায়োলজি, চারখানা যে জিনিসের তোমার ফাদার উনি হচ্ছে জনক হচ্ছে অ্যারিস্টটল। হেরোডোটাসের ইতিহাসের জনক। 22 বলছে নিচের কোন প্রাণীটিকে হরপ্পা সভ্যতার শিলমোহরে প্রায় দেখা যেত? সোজা প্রশ্ন, শিয়াল, হরিণ, ষাঁড় নাকি সিংহ? কাকে দেখা যেত? অপশন নাম্বার সি, ষাঁড়, বুল। বুলকে দেখা যেত হচ্ছে ওদের কিসে না শিলমোহরে। পরের প্রশ্ন বলছে দ্য প্রেসিডেন্ট ক্যান নমিনেট টু মেম্বার্স হুইচ কমিউনিটি টু দ্য লোকসভা। বলছে প্রেসিডেন্ট দুজনকে নমিনেট করে, এদের ইলেকশন হয় নমিনেশন হয়, তারা কারা? অ্যাংলো ইন্ডিয়ান। আনসার ইজ অপশন নাম্বার এ, অ্যাংলো ইন্ডিয়ান। তবে 2020 পর থেকে এরা আর হয় না, কিন্তু এরা ইলেক্টেড হয় না, তাই লোকসভার এখন ম্যাক্সিমাম মেম্বার হচ্ছে 550 জন, ম্যাক্সিমাম কত? 550, কিন্তু এখন ইলেক্টেড আছে কত? 543 জন। খেয়াল রাখবে 543 জন বর্তমান ইলেক্টেড, আর ম্যাক্সিমাম হচ্ছে 550। আগে কত ছিল? 552 জন ছিল। 550 প্লাস এই দুজন ইলেক্টেড হয়ে 552 জন ছিল, কিন্তু এখন 550। ঠিক আছে, সোজা প্রশ্ন, পুরোপুরি ইজি কোয়েশ্চেন। বলছে চম্পারণের সত্যাগ্রহ হয়েছিল বিহারে, গান্ধীজি সেটা লিড করেছিল, ঠিক আছে। তো এই চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? গান্ধীজি ভারতবর্ষে এসেছে 1915 সালের 9 জানুয়ারিতে, ঠিক আছে। এসেই তিনি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েননি, তিনি সময় নিয়েছিলেন। 1917 সালে তার প্রথম আন্দোলন ছিল বিহারের চম্পারণ, আর এটা ছিল হচ্ছে যে নীলকররা ছিল তাদের বিরুদ্ধে আন্দোলন। আর এইখানে একটি প্রচলিত ছিল তিন কাঠিয়া ব্যবস্থা, তিন কাঠিয়া। এই তিন কাঠিয়া ব্যবস্থা বলবে কোথায় না চম্পারণ সত্যাগ্রহের সাথে জড়িত। পরবর্তী প্রশ্ন বলছে যে নিচের কোনটি পরিপাকতন্ত্রের ধাপগুলির সাথে সঠিক ক্রম? যদি আমরা পরিপাকতন্ত্র মানে খাদ্য গ্রহণ করি তারপরে পুরো ডাইজেশন পর্যন্ত পরপর স্টেপগুলো কি কি? হুম, পরপর স্টেপগুলো হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং কারেক্ট সিকোয়েন্স দ্য স্টেপ অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম, ঠিক আছে। তো অপশন নাম্বার বি, ইজেকশন। ইজেকশন মানে গ্রহণ করা। কোথায় অপশন হবে? ইজেকশন মানে গ্রহণ করা, ডাইজেশন, অ্যাবজর্পশন মানে শোষণ করা, এবং হচ্ছে এটা হচ্ছে ইনজেকশন চলেছে, ইনজেকশন এটা হচ্ছে তোমার ইজেকশন মানে হচ্ছে বহিষ্করণ, বের করে দেওয়া, ঠিক আছে, দেহ থেকে অপ্রয়োজনীয় জিনিস। 26 নম্বর কোয়েশ্চেন কি বলছে? বলছে জাতিসংঘের পরিবেশ সংক্রান্ত কার্যক্রম সমন্বয়কারী আন্তর্জাতিক সংস্থা কোনটি? জাতিসংঘের পরিবেশ সংক্রান্ত, এর মধ্যে পরিবেশ রিলেটেড কোনটা? জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, সিকিউরিটি কাউন্সিল, এনভায়রনমেন্ট প্রোটেকশন কাউন্সিল, নাকি হচ্ছে ইকোনমিক এন্ড সোশ্যাল অর্গানাইজেশন, নাকি এনভায়রনমেন্ট প্রোগ্রাম? তো এনভায়রনমেন্ট দিয়ে দুটো রয়েছে, তার মানে এই বাকি দুটোকে বাদ দিয়ে দাও, তাহলে বাকি দুটোর মধ্যে অপশন নাম্বার বি এন্ড ডি এর মধ্যে একটা উত্তর হবে, ঠিক আছে। তো 26 নম্বর কোয়েশ্চেনের উত্তর কি হবে? সবাই আনসার করার চেষ্টা করো। অপশন নাম্বার ডি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে, এনভায়রনমেন্টাল প্রোটেকশন কাউন্সিল, এর বলে কিছু নেই। অপশন নাম্বার এটা হবে, এটাকে কি বলে? ইউএনইপি, ইউএনইপি, যার হেডকোয়ার্টার হচ্ছে কেনিয়াতে, নাইরোবি। কেনিয়ার রাজধানী নাইরোবিতে রয়েছে, নাইরোবি, ঠিক আছে, কেনিয়ার রাজধানী। 27 নম্বর কোয়েশ্চেন বলছে গ্রিন প্লান্টস অ্যান্ড দ্য সার্টেন ব্যাকটেরিয়া ম্যানুফ্যাকচার দেয়ার ওন ফুড, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং নিউট্রিশন প্রসেস দ্য অ্যাডাপ্ট। মানে সবুজ গাছপালা কিছু ব্যাকটেরিয়া তাদের নিজস্ব খাদ্য তৈরি করতে পারে, এবং নিম্নলিখিত পুষ্টি প্রক্রিয়ায় তারা মানে কোনটি তারা পারদর্শী? এর মধ্যে কোন? এক কথায় বলছে যারা হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাদেরকে কি ধরনের পুষ্টির মধ্যে আমরা ফেলবো? হলোজোয়িক, প্যারাসাইটিক, অটোট্রপিক, নাকি স্যাপ্রোফাইটিক? কোনটা আনসার হবে? 27 নম্বরের সি আনসার হবে। অটোট্রপিক। অটো মানে কি? একা একা নিজ নিজ খাদ্য তৈরি করতে সক্ষম যে সমস্ত গ্রিন প্লান্ট, সবুজ উদ্ভিদ রয়েছে এবং কিছু সবুজ শৈবাল রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে, এরা, ঠিক আছে। তো অটোট্রপিক একা একাই খাদ্য তৈরি করতে পারে। প্যারাসাইটিক আমরা জানি, প্যারাসাইটিক যারা প্যারাসাইট খায়, প্যারাসাইট মানে হচ্ছে তোমার পরজীবী, তাদের প্যারাসাইটিক বলে। আর স্যাপ্রোফাইটিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা দেয়। স্যাপ্রোফাইটিক কাদের বলে? স্যাপ্রোফাইটিক হচ্ছে ডেড বডিকে ইয়ে করে যারা তোমার জন্মগ্রহণ করে, এমন কিছু তোমার রয়েছে যারা হচ্ছে তোমার ডেড বডি, মৃত গাছপালা, মৃত পচা দেহ, তাদের উপরে জন্মায় এবং সেখান থেকে পুষ্টিদ্রব্য গ্রহণ করে, সেগুলোকে স্যাপ্রোফাইটিক নিউট্রিশন বলে। পরবর্তী প্রশ্ন পরের প্রশ্ন বলছে যে অলবিরুনি পার্সিয়ান স্কলার একজন, ঠিক আছে, পারস্যের পণ্ডিত। তিনি আফগানিস্তান ও ভারতের কোন আক্রমণকারীর সাথে ভারতবর্ষে এসেছিলেন? মানে একজন ইনভেডার, আক্রমণকারী ভারতবর্ষে আক্রমণ করেছিলেন, তার সাথে সাথে তিনি ভারতবর্ষে এসেছিলেন। সেই ব্যক্তিটি কে? আলেকজান্ডার, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ ঘুরি, নাকি গজনি? আমরা যদি খুব ভালো করে ইতিহাস জানি তাহলে আলেকজান্ডার অনেক আগে এসছে, মানে বিসিই কত না 326, ওই সময়টাতে 326, তখন ইসলাম ধর্ম হয়নি, আসেনি, ঠিক আছে। সুতরাং আলেকজান্ডার হলো না। ওকে, আলাউদ্দিন খলজি অনেক পরে 1300 সামথিং ওই সময়টাতে, সিই তে।
ঠিক আছে, তাহলে আলাউদ্দিন খলজিও নয়। আর আলাউদ্দিন খলজি কোনো ইনভেডার ছিলেন না, তার কারণ হচ্ছে তার জন্মই এখানে, এবং হচ্ছে তিনি একজন সুলতান ছিলেন পরবর্তীকালে। ঠিক আছে, তো ইনভেডার বলেছে বাইরের দেশ থেকে আক্রমণকারী, তো এরা দুজনই হচ্ছে বাইরের দেশ থেকে আক্রমণকারী, ঘুরি এবং গাজনি। তো আনসার ইজ অপশন নাম্বার ডি, গাজনি। ঠিক আছে, গাজনির সময় অলবিরুনি ভারত এসছে। অলবিরুনির প্রকৃত নাম হচ্ছে আবু রিহান, আবু রিহান, এবং হচ্ছে তার একটা বই আছে তারিক ই হিন্দ, তারিক ই হিন্দ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখবো 29 নম্বর, বলছে যে হুইচ স্কিম ওয়াজ লঞ্চ 2014 প্রোভাইডেড দ্য অ্যাফোর্ডেবল অ্যাক্সেস টু দ্য ফিনান্সিয়াল সার্ভিস, ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট, ইন্স্যুরেন্স এবং পেনশন। কোশ্চেনটা খুব ভালো করে পড়লে আমরা বুঝতে পারবো, বলছে আর্থিক পরিষেবা দেবে। কি কি পরিষেবা দেবে? ব্যাংক অ্যাকাউন্ট খোলার একটা ইয়ে দেবে, সুযোগ দেবে, ক্রেডিট কার্ড দেবে, বীমা দেবে, পেনশন দেবে, সাশ্রয়ী মূল্যের অ্যাক্সেস করবার জন্য 2014 সালে যেটি চালু হয়েছিল, এই স্কিমটির নাম কি? এই স্কিমটি মনরেগা হবে না, তার কারণ মনরেগা হচ্ছে ওই মহাত্মা গান্ধী রিজিওনাল যে রোজগার যোজনা, সেইটা। ঠিক আছে, এটা 100 দিনের কাজ, এক কথায় বলতে পারো। ঠিক আছে, 100 দিনের কাজ, ওয়ান ডে ওয়ার্ক। প্রধানমন্ত্রী বীমা সুরক্ষা যোজনা, এখানে শুধুমাত্র বীমার কথা বলেছে। আর এটা বলেছে জওহরলাল নেহেরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন। ঠিক আছে, তো আর একটা কি, প্রধানমন্ত্রী জনধন যোজনা। তা আনসার ইজ অপশন নাম্বার ডি, জনধন যোজনা। জনধন যোজনা হচ্ছে জিরো ব্যালেন্সের বই, যেটা আমরা জানি জিরো ব্যালেন্সের বই, সাধারণ মানুষ যেটা চিনি সব থেকে, তো অপশন নাম্বার এইটার মধ্যেই তোমার ক্রেডিট কার্ড, বীমা, ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো সব ইনক্লুডেড। ঠিক আছে, আচ্ছা, এই জনধন যোজনার আন্ডারের মধ্যেই এইটা পরবর্তীকালে ইনক্লুড করা হয় বীমা সুরক্ষা যোজনার মাধ্যমে। যাদের যাদের জনধন যোজনার বই আছে, তারা তারা বীমা সুরক্ষা যোজনা নিতে পারে। ঠিক আছে, 30 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট দ্য কম্পিউটার অ্যান্ড দ্য মানে কম্পিউটার সম্পর্কে নিম্নলিখিত কোনটি বিবৃতিটি সঠিক হবে? ঠিক আছে, উত্তর হবে, অপশন দেখে নেবে তোমরা, উত্তর অপশন নাম্বার এ হবে। ঠিক আছে, ইলেকট্রিক ডিভাইস ডেটা সঞ্চয় করে, পুনরুদ্ধার করে এবং হচ্ছে প্রক্রিয়া করে, প্রসেস করে। ঠিক আছে, 31 নম্বর কোয়েশ্চেন বলছে নিচের কোনটি কম্পিউটার ভাইরাস নয়, বরং মূলত এটি একটা কম্পিউটারের ভাষা। তার মানে এক কথা বলছে এটা কোনটা কম্পিউটারের একটা ল্যাঙ্গুয়েজ, যে হচ্ছে কম্পিউটারের কোনো ভাইরাস নয়। তো ভাইরাস নয় কোনটা? পাইথন, অপশন নাম্বার এ। বহুবার পড়েছি আমি প্রিভিয়াস সেটগুলোতে। পাইথন হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, এগুলো সব হচ্ছে তোমার, তারপরে পিএইচপি, এগুলো পাসকাল, সব ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। ঠিক আছে, জাভাকে আবিষ্কার করে, জাভা তোমার ডেভেলপ করে হচ্ছে গসলিং। কে নাম? গসলিং। ওফো, এক সেকেন্ড দাঁড়াও। গসলিং নামক একজন আবিষ্কার করেন। 32 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত যে সমস্ত প্যাসেজ গুলো রয়েছে বা পাস গুলো রয়েছে, পশ্চিম ঘাটের চূড়ায় অবস্থিত মুম্বাই এবং হচ্ছে পুনাকে সংযুক্ত করে। এক কথায় মুম্বাই পুনা সংযুক্ত হয়েছে কোন পাসের মাধ্যমে বা কোন ঘাটের মাধ্যমে? তামানি ঘাট, ভোর ঘাট, আশির ঘাট, আম্বা ঘাট, ভোর ঘাট। এখানে কনফিউশনের কোনো ব্যাপার নেই, থল ঘাট যদি দিত তাহলে কনফিউশন হতে পারতো। ভোর ঘাটের মধ্যে মুম্বাই অ্যান্ড পুনে। ফুললি ম্যানেজড বাই ইন্ডিয়ান্স, দ্য ফার্স্ট ব্যাংক। প্রথম ব্যাংক কোনটা, যেটা হচ্ছে সম্পূর্ণ ভারতীয়দের দ্বারা ম্যানেজ ছিল? দেনা ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, এলাহাবাদ ব্যাংক, নাকি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক? কোয়েশ্চেন নাম্বার, অপশন নাম্বার কি হবে? ডি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হচ্ছে সম্পূর্ণ ভারতীয়দের দ্বারা নিয়ন্ত্রিত একটি ব্যাংক ছিল, যেটি তৈরি হয়েছিল 1895 সালে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হচ্ছে এখন বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ, মানে দ্বিতীয় তোমার বৃহত্তম ব্যাংক। ঠিক আছে, সেকেন্ড লার্জেস্ট, ফার্স্ট এসবিআই এর পরে। ঠিক আছে, আর যদি বেসরকারি ব্যাংক দেয় তাহলে হচ্ছে এইচডিএফসি, এটা হচ্ছে ফার্স্ট, মানে বৃহত্তম বেসরকারি ব্যাংক। পরবর্তী 34 নম্বর, রিও ডিক্লারেশন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়াজ অ্যাপ্রুভ বাই দ্য ইউনাইটেড নেশন ইয়ার। বলছে রিও ডিক্লারেশন এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট জাতিসংঘ কর্তৃক অনুমোদিত হয়েছিল কত সালে? কত সালে, কোন সালে হয়েছিল এই ঘটনাটা? এটা হয়েছিল অপশন নাম্বার এ 1992 সালে। মানে রিও সামিট বা রিও এনভায়রনমেন্ট রিলেটেড রিওর যে সামিটটা হয়েছিল, সেটি হয়েছিল 1992 সালে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স কিন্তু। ঠিক আছে, খেয়াল রাখবে। রিও ডি জেনেরিও ব্রাজিলের একটি শহর এবং হচ্ছে পুরনো রাজধানীও বটে। 35 নম্বর বলছে, পেছন দিকে উঠতে পারে, ব্যাকওয়ার্ড ফ্লাই করে কোন পাখি? কোন পাখি সেটা হচ্ছে পেছন দিকে উঠতে পারে? ঠিক আছে, হামিং বার্ড, স্প্যারো, পেঙ্গুইন, নাকি উডপিকার? উডপিকার মানে হচ্ছে তোমার এই যে কাঠঠোকরা। তো কোনটা উত্তর হবে? সবাই বুঝেই গেছে, অপশন নাম্বার এ, হামিং বার্ড, সব থেকে ছোট পাখি বিশ্বের। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার আলাস্কা অঞ্চলে দেখা যায়। 36 নম্বর কোয়েশ্চেন বলছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ইন্ট্রোডিউস দ্য বেটি বাঁচাও বেটি পড়াও, একটি প্রোগ্রাম ছিল। ঠিক আছে, যেটি কি কাজে, কোন কাজের জন্য ইস্যু করা হয়েছিল? কিসের কারণে? কন্যা শিশু লিঙ্গ অনুপাত হ্রাস করা, মানে হচ্ছে কি বলে, ডিক্লাইন দ্য গার্ল চাইল্ড সেক্স রেশিও ব্যালেন্স করা, মানে পুরুষ এবং বাচ্চাদের, মানে
গার্ল চাইল্ড এবং বয় চাইল্ডের মধ্যে রেশিও ইকুয়াল করা, নাকি ইকুয়ালিটি বিটুইন দ্য ডিফারেন্ট সোশ্যাল গ্রুপ, নাকি ফ্রিডম অফ স্পিচের কথা, নাকি প্রোভাইড দ্য হেলথ ফেসিলিটি অফ অল। হেলথ ফেসিলিটি তো হবে না, এটা একেবারেই বাদ হয়ে গেল। তো কোনটা অপশন নাম্বার এ বি সি ডি, তো তার মধ্যে ডি তো বাদ করে দিলাম, তাহলে এ বি সি এর মধ্যে কোনটা আনসার হবে? আনসার ইজ অপশন নাম্বার এ, কন্যা শিশুর লিঙ্গ অনুপাত হ্রাস করা। ঠিক আছে, মানে হচ্ছে পুরুষদের তুলনায় লিঙ্গ মানে মেয়ে বাচ্চা অনেক কম হয়ে যাচ্ছিল, সেটাকে ওই রেশিওটাকে কমানোর জন্য তোমার বেটি বাঁচাও বেটি পড়াও রাখা হয়েছিল, এই স্কিমটা আনা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা এটা 2015 সালে আনা হয়েছিল। ঠিক আছে, 15 সাল, 2015। আর এটা খুব কার্যকরী হয়েছিল হরিয়ানা সাইডে, তার কারণ হরিয়ানা হচ্ছে সব থেকে তোমার সেক্স রেশিওতে বেশি রয়েছে, ওখানে ফিমেলের সংখ্যা খুবই কম। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট লেন্থ অফ দ্য রেলওয়ে লাইন্স ইন কিলোমিটার। বলছে কোন রাজ্যে কিলোমিটারের দৃষ্টিকোণ থেকে সব থেকে বেশি তোমার রেলওয়ে লাইন রয়েছে। তো কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট হয়ে গেল রেলওয়ের দিক থেকে। ঠিক আছে, স্টার মার্ক 37 নম্বর, অপশন নাম্বার সি উত্তরপ্রদেশ। ঠিক আছে, আচ্ছা এবং হচ্ছে সব থেকে দীর্ঘতম রেল হচ্ছে রেল লাইন যেটাকে বলবো, ট্রেন যে একটা হচ্ছে, ট্রেনটার নাম হচ্ছে বিবেক এক্সপ্রেস, আমি আগেও পড়েছি বিবেক। বিবেক এক্সপ্রেস হচ্ছে সব থেকে দীর্ঘতম ট্রেন, এটা 2013 সালে চালু হয়েছিল। যেটা ডিব্রুগড়, আসামের ডিব্রুগড় থেকে কন্যাকুমারীর মধ্যে ট্রাভেল করে। ঠিক আছে, আর বিশ্বের দীর্ঘতম যে ট্রেন সেটা হচ্ছে তোমার মানে রুট, রেলওয়ে রুট, সেটা হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান পড়েছো। আর ভারতবর্ষে মোট 18খানা জোন রয়েছে, তার মধ্যে তোমার সব থেকে বৃহত্তম হচ্ছে নর্দার্ন জোন, বৃহত্তম, ছোট্ট হচ্ছে আমাদের ইস্টার্ন জোন কলকাতা। 38 নম্বর বলছে কোন সংস্থা 2018 সালে জিস্যাটের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তবে। ঠিক আছে, পরের প্রশ্ন। 39 নম্বর কোয়েশ্চেন বলছে নিচের কোন রেখাটি আরব সাগরের সমান্তরালে চলে। রেখাটি মানে হচ্ছে কোন লাইন, অ্যাকচুয়ালি এখানে রেল লাইনের কথা বলছে। লাইন মানে রেল লাইন, কোন রেলওয়ে লাইন প্রায় আরব সাগরের প্যারালালি চলে। আমরা জানি ইন্ডিয়ান ম্যাপ, এটা এটা হচ্ছে আরব সাগর, এটা হচ্ছে বঙ্গোপসাগর। ঠিক আছে, তাহলে আরব সাগরের প্যারালালি মানে কি এই দিক থেকে আসবে ট্রেনটা। তো এই ট্রেনটার নাম কি হবে? সাউদার্ন রেলওয়ে, সেন্ট্রাল রেলওয়ে, ওয়েস্টার্ন রেলওয়ে, নাকি কোঙ্কান রেলওয়ে? আনসার ইজ অপশন নাম্বার ডি, কোঙ্কান রেলওয়ে। মুম্বাই থেকে শুরু হয় একেবারে তোমার এই অব্দি, কেরালা অব্দি আসে। তো যে কোঙ্কান রেলওয়ে, এটা হচ্ছে আরব সাগরের প্যারালালি চলে। আর যদি বলতো এই দিক থেকে বলো একটা রেলওয়ে লাইন, এটা করমন্ডল এক্সপ্রেস আসে। ঠিক আছে, করমন্ডল এক্সপ্রেস। হ্যাঁ, তারপরে বলছে 40 নম্বর কোয়েশ্চেন কি, দ্য ইলেক্টেড পার্লামেন্ট অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া কেম টু এক্সিট। মানে বলেছে স্বাধীন ভারতের সবার প্রথম নির্বাচিত পার্লামেন্ট স্থাপিত হয়েছিল বা অস্তিত্বে এসেছিল কত সালে। তো এক কথায় বলতে চাচ্ছি ইলেকশন কবে হয়েছিল। তো স্বাধীন ভারতের প্রথম ইলেকশন হয়েছিল 1951 সাল থেকে 52 সাল পর্যন্ত, এই সময়টা 51-52-র মধ্যে। তারপরে ইলেকশন শেষ হবে, তারপরে ইলেক্টেড পার্লামেন্ট, ফার্স্ট পার্লামেন্ট আসবে। তাহলে 1952 হবে আনসার, 1951 নয় কিন্তু। ঠিক আছে, 1951 হবে না, 1952 আনসার হবে। কেন 1952 হবে? তার কারণ 51-52-তে তো ইলেকশনই শেষ হয়েছে, তারপরে গঠিত হয়েছে ফার্স্ট ইলেকশন। ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও, কিপটমো করো না। ঠিক আছে, দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। ধন্যবাদ।